আপনারা জানেন 5ই আগস্টের পরে এমন একটা সিচুয়েশন, এমন একটা পরিস্থিতি বাংলাদেশে এসেছে যা আগে কখনো আসেনি। আমরা কারাগারে ছিলাম। কারাগার থেকে মুক্ত হওয়ার পর আমরা এই ইউনূস সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকারবদ্ধ হই। শুধু আমরা না, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল সেই ফলশ্রুতিতে বা সেই প্রমিস থেকে বা জাতির প্রতি সেই অঙ্গীকার থেকে আমরা সবাই একমত হই যে এই সংবিধান আসলে ফ্যাসিস্ট বানানোর সবচেয়ে বড় কারখানায় পরিণত হয়েছে। আমরা দেখেছি বিগত সরকার এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করেছে। গণতন্ত্র ওপর এই দেশ থেকে ভোটের অধিকার মানুষের গলায় পাড়া দিয়ে এই ভোটের অধিকার গণতন্ত্রের গলা টিপে সব ধ্বংস করে ফেলেছে। সুতরাং আমরাও মনে করি যে এই সরকার কেন, যে কোনো সরকারই সামনে আসবে এই সিচুয়েশনের মধ্যে থাকলে বা এই সংবিধান দ্বারা পরিচালিত হলে তাহলে ফ্যাসিস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এর বাইরে আমি যেটা মনে করি যে যত দামি গাড়ি নিয়ে আসুন, যত দামি বাবুর্চি নিয়ে আসুন বা উপাদান নিয়ে আসুন, বাবুর্চি আর গাড়ির চালক যদি ভালো না হয় তাহলে ভালো খানাও আপনি পাবেন না, সে গাড়িও গন্তব্যে যাবে না। আমি মনে করি সবার উপর মানুষ সত্য। ভালো মানুষটা থাকতে হবে রাজনীতিতে যদি সেই সংবিধানকে ঠিক মতো পরিচালনা করতে হয়। আপনি যদি খারাপ মানুষ নিয়ে আসেন তাহলে অবশ্যই যেই সংবিধানই আমরা দেই মানুষের ইচ্ছার প্রতিফলন সেখানে কখনো হবে না। আমাদের এই সংবিধান মানুষের জন্য সংবিধানের জন্য মানুষ না। মানুষের উন্নয়নের জন্য, দুর্বল মানুষকে প্রোটেক্ট করার জন্য, গুড গভর্নেন্সের জন্য, সরকার কিভাবে চলবে, সরকারের সাথে মানুষের যে একটা সোশ্যাল কন্ট্রাক্ট, এই সব কিছুর জন্য সংবিধানের জন্ম। কিন্তু এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হয়েছে। সুতরাং এই সংবিধান যেই সংবিধান মানুষের কথা বলে না, যেই সংবিধানে মানুষের ইচ্ছার প্রতিফলন হয় না, মানুষের ভবিষ্যৎ দেয় না, মানুষের প্রোটেকশন দেয় না, সেই সংবিধানকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। সংবিধানের প্রাসঙ্গিক হতে হবে। আমরা এটা উপলব্ধি করি যে বাংলাদেশের সংবিধান পরিবর্তন প্রয়োজন। আমরা উপলব্ধি করি বাংলাদেশের সংবিধান প্রাসঙ্গিক হওয়া প্রয়োজন। আমরা উপলব্ধি করি আজ থেকে 40-50 বছর আগে যে সংবিধান লিখে রেখেছে, বলা হয়েছে, সেটা সেহেতু সেই সময়ের জন্য হয়তো ভালো ছিল, কিন্তু আজকের দিনের সংবিধান এই কথা বলে না। সুতরাং আমরা এর সংস্কার চাই। কিন্তু প্রশ্ন আসে, সংবিধান সংস্কার করবে কে? আমি এখনো বিশ্বাস করি সংবিধান সংস্কার করতে হলে জনগণের সরকারের প্রয়োজন। আমরা বিশ্বাস করি নির্বাচিত সরকারই সংবিধান সংস্কার করার নৈতিক অধিকার রাখে। আজকে এক বিপ্লব হয়েছে, ছাত্র জনতার বিপ্লব যখন হয় তখন সংবিধান চলে না। মাঝে মাঝে দেখি সাবেক প্রধানমন্ত্রী বলে উনি এখনো রাষ্ট্রপতি, উনি এখনো প্রধানমন্ত্রী আছেন। উনি এইটা ওনার কেন, আওয়ামী লীগের যারা আছেন সবারই উপলব্ধি করতে হবে, যখন বিপ্লব হয় তখন কোনো সংবিধানে কি প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার কোনো কিছু লেখা থাকে? কোনো কিছু লেখা থাকে না। তো সুতরাং যখন বিপ্লব হয় তখন আমরা মনে করি একটা বিপ্লবী সরকার যদি থাকতো, সেখানে যদি ইউনূস সাহেব রাষ্ট্রপতি হয়ে সর্বদল মিলিয়ে একটা সরকার গঠন করত, আমার মনে হয় সেটা আরো ভালো হতো। যাই হোক, এই ইন্টারিম সরকার আসছে, আমরা সর্বাত্মক সহযোগিতা করছি। আমরা যেই কারণে সংবিধানের কিছু প্রস্তাব রেডি করেছি বা আমরা প্রিপেয়ার করেছি, যা ডেফিনেটলি এর মধ্যে দুই ধরনের প্রস্তাব আছে। কিছু প্রস্তাব আছে আমরা মনে করি যে এই প্রস্তাব অবশ্যই এই প্রস্তাবগুলি কোনো নির্বাচিত সরকারের ঠিক করা উচিত বা সেই নির্বাচিত সরকারের কনসিডার করা উচিত। আর কিছু প্রস্তাব আছে সেগুলি আমি মনে করি আমরা সব দলরা মিলে, বা যেহেতু এটা জনগণের সরকার, জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকার না, কিন্তু আমি মনে করি আমরা যদি সবাই একমত হই তাহলে আমরা সেই প্রস্তাবগুলি দিতে পারি এবং এগুলি যুগোপযোগী, এগুলি ইউনূস সাহেবের সরকার সেগুলিকে আমলে নিতে পারে। কিছুদিন আগে আমরা
বিএনপির অনুষ্ঠানে গিয়েছিলাম, বিএনপি 31 দফা দাবি করেছে, আমরা নৈতিকভাবে 31 দফাকে সমর্থন করেছি। আমরা শুনতে পাচ্ছি সেই 31 দফা আদলও নাকি বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে, বাট আমরা এখনো জানি না সেই প্রস্তাবে কি আছে। আমরা আমাদের প্রস্তাবগুলি এবং এই প্রস্তাব দেওয়ার কারণগুলি আপনাদেরকে ব্রিফলি জানাই। প্রথমেই আমরা আর্টিকেল 2(1) নিয়ে কথা বলি, যেখানে বলা আছে ইসলাম ইজ এ স্টেট রিলিজিয়ন। আমরা ইসলাম ইজ এ স্টেট রিলিজিয়ন এবং অন্যান্য ধর্ম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদেরকে তাদের সিকিউরিটি এবং তারা জানি ইকুয়ালি ধর্ম পালন করতে পারে, এই ব্যাপারে আমাদের ধর্মে বলা আছে, আমাদের কনস্টিটিউশনে বলা আছে আর্টিকেল 2(1). কিন্তু আমি মনে করি গত 20 বছর যাবৎ আধুনিকতার নামে, গ্লোবালাইজেশনের নামে কেন জানি আমাদের ধর্মকে বা কালচারের নামে অ্যাটাক করার একটা প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আমি এটা লক্ষ্য করেছি গণজাগরণ মঞ্চের সেই বিপ্লবের পর থেকেই অনেকেই সেই গণজাগরণ মঞ্চের অবস্থানকে প্রেমিস করে তার উপর ভিত্তি করে আমাদের ধর্ম এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বিভিন্নভাবে কটূক্তি এবং অপমান করার একটা পায়তারা করা আরম্ভ করেছিল। আমি মনে করি ইসলাম যদি স্টেট রিলিজিয়ন হয়েই থাকে আমাদের ধর্মে দেওয়া, তাহলে এই সংবিধানে যেখানে 90% মানুষ মুসলমান, সেখানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম থাকবে না, এটা আমি মানসিকভাবে মেনে নিতে পারি না। আমি মনে করি অনেক, আমি জানি অন্য আইনে আছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনলে 2 বছর কারাদণ্ড, কিন্তু অন্য আইন আবার এও আছে যে জাতির জনক নিয়ে কথা বললে 5 বছর কিংবা 10 বছর কারাদণ্ড। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আমার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই নামটা, উনাকে নিয়ে কটূক্তি করাটা, এই ব্যাপারটা যাতে ডিসকারেজ এবং এটা করলে কি অপরাধ হতে পারে সেটা গুরুত্ব দেওয়াটা সংবিধানে থাকা উচিত। এতে করে সেকুলারিজম অ্যাটাক হবে না, এতে করে অন্য ধর্মকেও ছোট করা হবে না, বিকজ আমরা এই ধারাতেই বলে দিচ্ছি যে কোনো ধর্মকেই আমরা রেসপেক্ট করি এবং সবাই কর্মকাণ্ড করতে পারে। অ্যাট দ্য সেম টাইম আর্টিকেল 94 যেখানে আমাদের কোর্ট কিভাবে কনস্ট্রাকশন হবে সেগুলি বলা আছে, সেখানে আমি মনে করি মালয়েশিয়ার, ইন্দোনেশিয়ার আদলে যারা ইসলামিক ল দ্বারা পরিচালিত হতে চায়, ফ্যামিলি ম্যাটার্স আর অন্য ম্যাটার্স, সেখানে ইসলামিক ল এর প্রভিশন থাকা উচিত। যারা ইসলামিক কোর্টে ইনভোক করবে তাদের যদি, যেমন এখানে সাকসেশনের ম্যাটার থাকতে পারে, উইলের ম্যাটার থাকতে পারে, ফ্যামিলি ম্যাটার্স থাকতে পারে, সম্পত্তি যেটা আপনার সম্পত্তি আইন বলেন বা সেই প্রভিশনগুলি যদি কেউ চায় ইসলামিক ল দ্বারা পরিচালিত হবে, তাহলে ইসলামিক কোর্টের প্রভিশন থাকা উচিত। আমি মনে করি, শোনান একটা কথা বলি, গ্লোবালাইজেশন আর মডার্নাইজেশনের নামে আমরা আমাদের কৃষ্টি, কালচার, ধর্ম থেকে অনেক দূরে সরে যাচ্ছি। ধর্মকে সবাই আপ টু ডেট মনে করে না, বাট আমি মনে করি দিস ইজ দ্য পারফেক্ট টাইম দ্যাট উই শুড কাম ব্যাক টু আওয়ার রুট। আমাদের কালচার, আমাদের ধর্ম, আমাদের এই জিনিসগুলিকে আমাদের এখন ফিরিয়ে নিয়ে আসা উচিত এবং যথাযথ সম্মান দেওয়ার জন্য সংবিধানে এদের অবস্থান দেয়া উচিত। এটা আমরা আমাদের এখান থেকে প্রস্তাব জানাচ্ছি। আর্টিকেল 145 ইন্টারন্যাশনাল ট্রিটির কথা বলা আছে, আপনারা যদি দেখেন, আমি মনে করি এইবার 17 বছরে আমরা দেখেছি পার্লামেন্টে কিভাবে দেশ বিক্রির পায়তারা, আদানি চুক্তি থেকে আরম্ভ করে অন্যান্য কিছু। আমি মনে করি যেই চুক্তিগুলি হয় শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী যাবে আর নিয়ে আসবে, রাষ্ট্রপতিকে দেখাবে, জনগণের সামনে যে কোনো ইন্টারন্যাশনাল ট্রিটি, আন্তর্জাতিক চুক্তি খোলাখুলিভাবে জানিয়ে দিতে হবে পার্লামেন্টের মাধ্যমে। জনগণ জানতে চায় জনগণ কি দিল, জনগণ জানতে চায় জনগণ কি পেল। বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ সার্বভৌম দেশ, আমরা কোনো দেশের অধীনে না, আমরা সবার সাথে বন্ধুত্ব করতে রাজি। অ্যাট দ্য সেম টাইম উই মাস্ট মেক শিওর উই হ্যাভ আওয়ার হেডস হাই। আমাদের মাথায় রাখতে হবে আমরা সসম্মানে যারা সবার সাথে সেই সম্পর্ক রাখতে পারি। কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক কারোর সাথে নাই, কোনো বড় ভাই ছোট ভাইয়ের সম্পর্ক কারোর সাথে নাই। আমরা একইভাবে আমাদের রাইট প্রোটেক্ট করে আমরা আমাদের অবস্থান রাখতে চাই। সো আর্টিকেল 45 ইজ ভেরি ইম্পর্টেন্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যাপারটা 15 অ্যামেন্ডমেন্ট, এটা কোর্টে চলছে। এটা তো বাংলাদেশে একটা পাগলেরও দাবি তত্ত্বাবধায়ক সরকার হওয়া। বাংলাদেশের মানুষের গাছপাতা, ইট, বালি, পশু পাখি সবাই এটা রিয়েলাইজ করে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তত্ত্বাবধায়ক সরকারের দাবি গত 17 বছর ধরে করে আসছি, পার্লামেন্টে করেছি, এখনো বলছি, ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে। কারণ ক্ষমতায় গেলে আমরা কেমন পাগলা ঘোড়া হয়ে যাই, আমাদের অহংকারে মাটিতে পা পড়ে না, আমরা এলোমেলো কথা বলি, রেসিপি থেকে আরম্ভ করে এমন কিছু নাই আমরা দেই না, আমরা সবকিছু বুঝে যাই। তো আমি মনে করি আমাদের তত্ত্বাবধায়ক সরকারটা সংবিধানে অবশ্যই ফিরে নেওয়া উচিত।
আর্টিকেল 70 নিয়ে আপনারা জানেন, ইফ ইউ আর ইলেক্টেড, ইফ ইউ আর নমিনেটেড ফ্রম আ সার্টেন পলিটিক্যাল পার্টি, কোনো রাজনৈতিক দল হইতে নমিনেশন পাইবার পরে যদি উহার বিরুদ্ধে ভোট দেন, সেটা আর্টিকেল 70 ফ্লোর ক্রসিং এর ব্যাপারটা। এর মধ্যে ভালো খারাপ অনেক কিছুই আছে, বিকজ বাংলাদেশে কিন্তু এমপি বিক্রির একটা প্রবণতাও আমরা দেখেছি। স্পেশালি এরশাদ সাহেবের সময় আনোয়ার হোসেন মঞ্জুর এমপিগুলি লাঙ্গল নিয়ে যখন যুদ্ধ হয়, সেই সময় কিন্তু আমরা এই জিনিসগুলো দেখেছি। আমি মনে করি আর্টিকেল 70-তে ভোট দেওয়াটা মানা আছে কোনো দলীয় সংসদ সদস্যের, কিন্তু দলীয় সংসদ সদস্য তার দলের কোনো সিদ্ধান্তর ব্যাপারে বাইরে যে কোনো অবজেকশন দিতে পারে, ইভেন কি পার্লামেন্টও কথা বলতে পারে। তো আমি মনে করি কোনো অ্যাব্রাপ্ট সিদ্ধান্ত না নিয়ে এই আর্টিকেল 70-র ব্যাপারে আরও অনেক কথা বলার আমাদের সুযোগ আছে। ওকে, সো এটা আমি মনে করি কোনো নির্বাচিত সরকারেরই সেটা করা উচিত। আরও কিছু কিছু ব্যাপার আছে, যেমন আর্টিকেল 75-এ আছে যে সংসদে যারা উপস্থিত থাকে ওই তাদের মধ্যে থেকে মেজরিটি দিয়ে আইন পাশ করা হয়। আমার মনে হয় এখন দেখা গেল সংসদে 50 জন আছে বা 100 জন আছে, আমার মনে হয় এটাকে পরিবর্তন করে মিনিমাম 2/3 বা বেশি, বিকজ এখন অনলাইন আছে, যে কোনো আইন পাশ করার জন্য পুরো সংসদ সদস্যদের এখানে থাকা, সেখান থেকে মেজরিটিটা না অনেক ইম্পর্টেন্ট। আর্টিকেল 70-তে এডুকেশনের ব্যাপারে আছে, বাট আমরা মনে করি এখানে এই এডুকেশনের জায়গা আছে অনেক, আসলে আমাদের কনস্টিটিউশনটা না অনেক শর্টলি ড্রাফটেড, ইন দ্য সেন্স এটাতে অনেক ইন্টারপ্রিটেশন করার রুম থাকে। তো আমি মনে করি আরও স্পেসিফিক হওয়া উচিত। আর্টিকেল 70-তে লেখাপড়ার ব্যাপারে, শিক্ষার ব্যাপারে আছে, আমি মনে করি এখানে বাংলা, ইংলিশ, মাদ্রাসা, ধর্ম, গভর্নেন্স, এনভায়রনমেন্ট এবং ক্লাইমেট চেঞ্জ নিয়ে থাকা উচিত। উই নিড টু এডুকেট আওয়ার চিলড্রেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গুড গভর্নেন্স, ক্লাইমেট চেঞ্জ, সেগুলি নিয়ে আমাদের কথা বলা উচিত। আরেকটা ব্যাপার হলো ডিসএবল, যারা অটিস্টিক বাচ্চা বা যারা শারীরিকভাবে সক্ষম না, এরকম অনেক পরিবার বাংলাদেশে আছে। আর্টিকেল 15D আর 28D এই ব্যাপারে কথা বলে, বাট আমি আবার মনে করি এটা ইনাফ না। যারা এখানে অটিস্টিক বাচ্চারা যারা আছেন বা যারা স্পেশাল কেয়ার প্রয়োজন, আমি মনে করি ওনাদেরকে রিহ্যাবিলিট করার জন্য সংবিধানে আরও ভালো, আরও স্পেসিফিক্যালি কিছু জিনিস থাকা দরকার। এখন আরেকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যে ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বলি না আমাদের সংবিধান সময় উপযোগী না, রেলিভেন্স না, আজকের দিনের জন্য, আজকের দিনের অনেক প্রবলেমের কথাই আমাদের সংবিধান বলে না। এর মধ্যে সবচেয়ে বড় প্রবলেমটা হলো মাদক নিয়ে কথা বলা। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 18, 21 আওতায় মাদক নিয়ন্ত্রণ আছে, কিন্তু দ্যাট ইজ নট ইনাফ। আমরা জানি মাদক একটা মহামারী। আজকে যদি বাংলাদেশে 50 লক্ষ মানুষ মাদকে এফেক্টেড হয়ে থাকে, ওনাদের পরিবার সহ প্রায় 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি মানুষ মাদক এফেক্টেড। ইটস লাইক ক্যান্সার। যেই বাড়িতে একটা মাদকাসক্ত ছেলে আছে, তার বাবা মা, আত্মীয় স্বজন সবাই 24 ঘন্টা এটা থাকে। আমি মনে করি মাদকটাকে একটা ন্যাশনাল ট্রমা, ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করে দিয়ে আমার মনে হয় সংবিধানে এই ব্যাপারে আরও জোরালো কথা থাকা উচিত। মাদক আসক্ত না হওয়াটা, মাদক থেকে মুক্তি পাওয়াটা, মাদকে এডুকেশন করাটা, এই জিনিসটা মৌলিক অধিকারের মধ্যে দিয়ে দেওয়া উচিত। এভরি স্কুল মাস্ট হ্যাভ দিস রিহ্যাবিলিটেশন কর্নারের জন্য জায়গা, যেখানে স্কুলে যে বিভিন্ন এনজিও বা সরকার থেকে যে মাদকের ব্যাপারে এডুকেটেড করা হবে। এটা লজ্জার ব্যাপার না। এই ধরনের মাদক যদি থাকে, এর বিরুদ্ধে যদি আমরা জিহাদ ঘোষণা না করি, যুদ্ধ ঘোষণা না করি, এবং মাদক কারবারি, চোরা কারবারি তো বলা, এখানে তো বলতেই হয়, এই যে আমাদের গত সরকার বাংলাদেশের সবচেয়ে বড় পাবলো এসকোবার, বাংলাদেশের সবচেয়ে বড় ড্রাগ লর্ড ইয়াবাবদিকে কয়বার এমপি বানানো। এই ইয়াবাবদি ওবায়দুল কাদের থেকে আরম্ভ করে আওয়ামী লীগের বড় বড় নেতাদের পে রোলে রেখে দিত। এবং এই ইয়াবাবদি নিয়ে যখন এত ইনভেস্টিগেশন হলো সরকারের যে ইয়াবাবদিকে বাদ দিতে হবে, ইয়াবাবদিকে বাদ দেওয়া হলো, কিন্তু সে যাতে আরো ভালোভাবে ব্যবসা করতে পারে এই জন্য তার বউরে নমিনেশন দিয়ে দেওয়া হলো। বলেন এটা কোনো কথা? আমাদের দেশটাকে মানে এত খারাপ মানুষকে প্রমোট করে আজকে সারা বাংলাদেশে বিড়ি সিগারেটের মতো আপনার সারা বাংলাদেশের কোনায় কোনায় ইয়াবা আর বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে। তো একটা চক্র জেনে শুনে আমাদের একটা জেনারেশনকে ধ্বংস করার পায়তারা করেছিল। আমি মনে করি আজকের সংবিধান আজকের মতো হতে হলে, আজকের মানুষের কথা বলতে হলে, আজকের প্রবলেমের কথা, আজকের দুর্দশার কথা বলতে হলে আমি মনে করি মাদক নিয়ে আমাদের সংবিধানে ভালোভাবে থাকতে হবে। এবং প্রয়োজনে অনেক দেশে আছে ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে দেয় তারা মাদকের জন্য, চোরাকারবারির জন্য। চোরাকারবারি, মাদক চোরাকারবারি, মাদক ডিল যারা করে তাদেরকে জাতীয় শত্রু হিসেবে তাদেরকে ধরা হয়। আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো।
আরেকটা জিনিসও খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা এইবার ভালো করে দেখলাম। আগে তো আমরা কোনোদিন শুনিনি, আমরা জানতাম না, হয়তো জানতাম না। একটা দল, একটা রাজনৈতিক দল, জনগণের দল, তারা ক্ষমতায় থাকার জন্য কত হাজার মানুষকে হত্যা করলো। আমি এখনো বিশ্বাস করি যে আওয়ামী লীগের নৈতিকভাবে রাজনীতি করার কোনো অধিকার নাই যেই পর্যন্ত আওয়ামী লীগ অনুশোচনা না করে এবং আওয়ামী লীগ ক্ষমা না চায় এবং বিচার না করে। আমি চিন্তা করে দেখলাম, কয়েকদিন আগে আমি দেখলাম যে বিএনপি চায় আওয়ামী লীগকে নির্বাচনে আসার জন্য। আমি বুঝতে পারি রাজনীতিবিদ হিসাবে যে বিএনপি চেতেই পারে আওয়ামী লীগকে নির্বাচনে আসার জন্য, নাহলে আওয়ামী লীগ পরে বলতে থাকবে যে আমাদেরকে নির্বাচনকে বাদ দেওয়া হয়েছে, এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নাই, এই নির্বাচন আমরা করলে আমরা জিতে যেতাম। কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, বিএনপি বলুক, সব দল বলুক, ইউনুস সব বলুক, গ্রাউন্ড রিয়ালিটি কিন্তু ডিফারেন্ট। যেখানে আমার ভাইদের যেই ডিস্ট্রিক্টে, যেই গ্রামে 15 তারিখ 5ই অগস্টে বা এই 17 বছরের রক্ত ঝরেছে, আমার ভাইদের লাশ গিয়েছে, ওইসব জায়গায় আওয়ামী লীগের ক্যান্ডিডেটেরা যা ভোট চাবার মুখ রাখে না, তাদেরকে কেউ ভোট যেতে দিবে না। গ্রাউন্ড রিয়ালিটি আলাদা। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষরা ঘর থেকে বের হতে দিবে না রাজনীতি করার জন্য। যদি অনুশোচনা না থাকে, যদি তারা মানুষের কাছে ক্ষমা না চায়। কিন্তু ইদানিং কয়েকটা বক্তব্যে দেখলাম ক্ষমা তো দূরের কথা। আরেকটা কথা আমি জিজ্ঞেস করতে চাই আওয়ামী লীগের, মানে পলায়িত আওয়ামী লীগ, এখন তো লোকাল আওয়ামী লীগটাই জিজ্ঞেস করতে হবে, যারা পালায় আছে তাদেরকে জিজ্ঞেস করতে হবে। আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা ইউনুস সরকারকে গালি দিচ্ছেন, আপনারা বলছেন এই হত্যা ইউনুস সরকার করেছে, আপনারা বলছেন আমরা অবৈধ, এই সরকার অবৈধ, তাহলে আপনারা এই অবৈধ সরকারের অধীনে কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন? তাহলে আপনাদের মেনে নিতে হবে। তো আমি মনে করি যে বিএনপি হয়তো ছাড় দিতে চায় আওয়ামী লীগকে নির্বাচনে আসুক, বা নৈতিকভাবে আমি মনে করি না আওয়ামী লীগের নির্বাচন করার কোনো সুযোগ আছে। এবং আওয়ামী লীগের মতো দলকে, যারা গণহত্যায় বিশ্বাস করে, যাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নাই, যারা ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু করতে রাজি, সেই ধরনের দলকে বাতিল নিষিদ্ধ করার জন্য আমি মনে করি সংবিধানের প্রভিশন থাকা উচিত। এটা আমার কথা না, জার্মানি কনস্টিটিউশন আর্টিকেল 21 এটা আছে, that if a political party loses its integrity, its character, বাংলাদেশে যদি যে রাজনৈতিক দলের ক্যারেক্টারিস্টিক হারিয়ে ফেলবে, যেই রাজনৈতিক দল গণহত্যায় চলে যাবে, মানুষ হত্যায় চলে যাবে, এবং রাজনৈতিক দল যারা মানুষের কথা বলবে কিন্তু কথা না বলে যেখানে মানুষকে হত্যা করবে, আমি মনে করি এই ধরনের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন না করেন পর কথা, কিন্তু নিষিদ্ধ করার প্রভিশন সংবিধানে রাখতে হবে। না হলে এরা আবার করে সামনেও আবার এই ধরনের রাজনৈতিক দল সামনে চলে আসবে। আমি আরেকটা প্রস্তাব দিতে চাই, সেই প্রস্তাবটা হলো, আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে যেই পরিমাণ চুরি এই সরকার করেছে, বাংলাদেশের ইতিহাসে সেই পরিমাণ ডাকাতি, চুরি আমরা আগে কখনো দেখি নাই। এই চুরি হওয়াতে বাংলাদেশে আমাদের কাছে আমরা শুধুমাত্র লজ্জিত না, সত্যি কথা বলতে বিদেশের মাটিতেও বাংলাদেশের কিন্তু যথেষ্ট সুনাম ক্ষুণ্ণ হয়েছে। আল জাজিরাতে যখন দেখি যে জাভেদ সাহেবের মতো একজন মন্ত্রী, না সাহেব মানে জাভেদের মতো একজন মন্ত্রী, উনি 300 বাড়ি লন্ডনে করে, আবার 350 বাড়ি দুবাইতে করে, তখন আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। তো আমি মনে করি অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা আইন এই দেশে এখন পাশ করা উচিত। যাদের দুর্নীতি কর্মকাণ্ডের জন্য বিদেশের মাটিতে বাংলাদেশের সম্মান হেয় হয়, বাংলাদেশের মানুষ ছোট হয়, বিদেশিরা যেখানে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার আগে দ্য স্কেল অফ করাপশন যখন দেখে বাংলাদেশের মাটিতে, এবং তারাই যে কারণে বাংলাদেশে ইনভেস্ট করতে চায় না, আমি মনে করি এই ধরনের অপরাধীরা কোনো নর্মাল চোর না, এরা স্পেশাল চোর। এদের জন্য স্পেশাল আইন থাকা উচিত, এবং সেই স্পেশাল আইন হলো এদেরকে অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহী হিসাবে এদেরকে সেই রকম পানিশমেন্ট দেওয়া উচিত। শুধুমাত্র বিদেশের মাটি না, দেখেন কিছু চুরি আছে, আপনি ভ্যাট চুরি করছেন, ট্যাক্স চুরিকে, কিন্তু কিছু চুরি আছে when you steal the heart of the people। যেমন আপনি ইলেকট্রিসিটি ক্ষেত্রে যখন চুরি করেন, আজকে আজিজ খান বাংলাদেশি টাকা নিয়ে যে সিঙ্গাপুরে বিলিয়নিয়ার হয়ে গেছে, আজকে এস আলম দাবি করছে উনি সিঙ্গাপুরি নাগরিক, তার মানে বাংলাদেশের 10 লক্ষ কোটি টাকা এতদিন চুরি করছো, ওই সময় তুমি বাংলাদেশি নাগরিক ছিলা, আজকে যখন আমরা কিছু করছি এখন তুমি সিঙ্গাপুরি নাগরিক হয়ে গেছেন। এরা রাষ্ট্রদ্রোহী, এদেরকে একাধিকবার ফাঁসি দেওয়া দরকার, কারণ এরা টাকাও চুরি করছে, এরা রাষ্ট্রের সিস্টেমও নষ্ট করছে। এই যে দরবেশ
30 লক্ষ মানুষকে শেয়ার মার্কেটে বাংলাদেশের মিডল ক্লাস ইকোনমি ধ্বংস করে দিয়েছিল। তো আমি মনে করি অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতা আইন অবশ্যই থাকা উচিত সংবিধানে, যাতে করে এরা বুঝে যে আগামীতে এদের রাষ্ট্রদ্রোহিতার জন্য এদের বিচার বাংলাদেশের মাটিতে হতে পারে। একটা ব্যাপারে অনেকদিন ধরে এই জিনিসটা আমার দৃষ্টি আকর্ষণ করছে, তো আর্টিকেল 66 কারা এমপি হতে পারবে। আপনারা যদি আর্টিকেল 66 দেখেন, সেখানে বলা আছে এমপি হতে হলে 25 বছর বয়স হতে হবে, এমপি হতে হলে মানসিক ভারসাম্য হওয়া যাবে না, অথবা নৈতিক শৃঙ্খলাজনিত অপরাধে কারাদণ্ড যদি থাকে, অথবা যদি যুদ্ধাপরাধী বা মানবতা বিরোধী অপরাধী হয়, অথবা যদি ডুয়েল পাসপোর্ট হয়। এই ব্যাপারে আমার একটা অবজেকশন আছে। আমি মনে করি আজকের দিনে এই সংবিধান যেদিন লেখা হয়েছিল তখন আমরা 25-30 বিলিয়ন ডলার আমি রেমিটেন্স আমার বাইরের যোদ্ধাদের কাছ থেকে পেতাম না, আমার প্রবাসী ভাইদের কাছ থেকে পেতাম না। আজকের সিচুয়েশন ইজ ডিফারেন্ট। প্রবাসী ভাইরা যদি 100 কোটি টাকা পাঠায় সেটা আমরা খেয়ে ফেলবো, আমরা নিয়ে নেবো, কিন্তু তারা ইলেকশন করতে চলে আমরা ইলেকশন করতে দিব না, এইটা কিন্তু ঠিক না তাদের জন্য, এটা কিন্তু অপরাধ। প্রবাসীদেরকে সম্মান করা মানে এয়ারপোর্টে লাউঞ্জ করা না, প্রবাসীদের সম্মান করা মানে তাদেরকে ভালোবাসা, যাতে করে আমরা ফিল করি ওই ভালোবাসার সাথে এই সম্মানটা আসবে। আমি 12 বছর আগে পার্লামেন্টে এই কথা বলেছি যে আজকে মানসিক ভারসাম্যহীন, নৈতিক শৃঙ্খলাজনিত অপরাধ বা যারা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত তাদের নামের সাথে আপনারা প্রবাসীর নাম কিভাবে রাখতে পারেন? এই প্রবাসী, এটা তো তাদের জন্য ইনসাল্ট। ঠিক আছে, আপনি সেটা নিয়ম করে দেন। আমরা জানি সবাই খালি টাকা চুরি করার জন্যই ডুয়েল পাসপোর্ট নেয় না, বিদেশে পালানোর জন্যই নেয় না। অনেক মানুষই বিদেশে থাকে, সেখানে বিদেশে ভালো করে ব্যবসা বাণিজ্য করার জন্য তারা ডুয়েল পাসপোর্ট নেয়। ডুয়েল পাসপোর্ট থাকার কারণে তাদের সেই ব্যবসা বাণিজ্য ভালোভাবে তারা করতে পারে, তারা ট্যাক্সের মধ্যে আসতে পারে, এরকম অনেক এক্সপার্টিজ আছে। যদি দরকার হয় তাহলে দরকার পড়লে ওই নিয়ম করে দেন যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ রেমিটেন্স যদি তারা পাঠায় তাহলে তারা কোয়ালিফাই করে যে তারা নির্বাচন করতে পারবে। কিন্তু ডুয়েল পাসপোর্ট থাকলেই যে আপনি তাকে নির্বাচন করতে দিবেন না, নির্বাচন সিস্টেম থেকে বাইরে ফেলে দিবেন, আমি মনে করি এটা প্রবাসীদের জন্য অত্যন্ত অপমানজনক। প্রবাসীরা যদি ভোট দিতে পারে তাহলে তারা নির্বাচন করতে পারবে না কেন? আমি অবশ্যই চাচ্ছি যে আমি আজকে যে প্রস্তাব দেব এর মধ্যে 3টা প্রস্তাবও যদি আপনি রাখেন, এই প্রস্তাবটা আপনাদের রাখতে হবে, কারণ এই প্রবাসীরাই কিন্তু বাংলাদেশের হৃদয়ের স্পন্দনের কাজ করে এখন। ওকে, তো এইটা মাথায় রাখতে হবে। আরেকটা ব্যাপার আসতেছে, আমাদের পার্লামেন্টে আমরা জানি নারীদের একটা কোটার ব্যবস্থা আছে। আমি মনে করি এই প্রবাসীর বাইরেও আরেকটা সেকশন আছে, সেটা হলো আমাদের গার্মেন্টসের শ্রমিক ভাইয়েরা। এই গার্মেন্টসের শ্রমিক ভাইদের কোনো স্পেশাল প্রোটেকশনের জন্য আমাদের কিছু নাই। আমি মনে করি প্রবাসী কোটা এবং গার্মেন্টসের শ্রমিক কোটায় সংসদ সদস্য পার্লামেন্টে থাকা উচিত। তাদের সংখ্যা কি হয় সেটা বড় ব্যাপার না, 3 জন হতে পারে, 5 জন হতে পারে, কিন্তু এত বড় এই গার্মেন্টস দিয়ে আপনি মাসে 25 বিলিয়ন 30 বিলিয়ন আপনি অর্থ কামাই করছেন, আপনি প্রবাসীদের কাছ থেকে টাকা কামাই করছেন। গার্মেন্টসের মালিকরা তো লেকশোর ওয়েস্টিন হোটেলে কনফারেন্সে সরকারকে তাদের অধিকারের কথা বলে। আমার শ্রমিক ভাইদের তো রাজপথ ছাড়া কোনো উপায় নাই, তারা তো রেডিসনও যেতে পারে না, লেকশোরে যেতে পারে না, তাদেরকে আপনি রাস্তায় নামান, আর রাস্তায় নামার পর পুলিশ তাদেরকে পেটায়। তো আমার কথা হলো তাদের অধিকারের কথা বলার জন্য পার্লামেন্টে যদি 3টা মানুষ থাকে, 2টা মানুষ থাকে বা তাদের অধিকার নিয়ে কথা বলে প্রবাসী এবং শ্রমিকদের নিয়ে, আমি মনে করি যত জনসম্পৃক্ত করা যায়। ভাই, আমাদের উপলব্ধি করতে হবে গত 50 বছরে আমরা রাজনীতিবিদরা মানুষ থেকে দূরে সরে গিয়েছি। রাজনীতির কথা শুনলে মানুষ দূরে সরে যেত। আমাদের এখন সবভাবে আমাদের কাজে কর্মে ওই ইচ্ছা, ওই প্রয়াস থাকতে হবে যত সম্পৃক্ত সাধারণ মানুষকে, সাধারণ মানুষের অধিকার রক্ষার প্রক্রিয়াকে আমাদের সাথে, সংসদের সাথে সম্পৃক্ত করা যায়। তাহলেই মানুষ মনে করবে যে আমরা তাদের কথা বলি। এই যে আমরা মহিলা এমপিতে কোটা দিয়ে রাখলাম, যেখানে মমতাজ যারা ছিলেন ওনারা এমপি ছিলেন, এই মহিলা কোটা দিয়ে তার মানে কি নারী হলেই আপনি এমপি হতে পারবেন? দিস ক্যান বি আ কোয়ালিফিকেশন। এর চেয়ে যদি আপনি এটা করতেন যে ঠিক আছে মহিলা কোটা আসবে কিন্তু শ্রেণীভিত্তিক আসবে, মহিলা কোটা আসবে কিন্তু ক্লাস রিপ্রেজেন্টেশন হবে। আজকে একজন ডাক্তার মহিলা আসবে বাংলাদেশের সকল নারী ডাক্তারের অধিকার নিয়ে কথা বলার জন্য।
আজ একজন নারী শিল্পী আসবে, বাংলাদেশের সকল নারী শিল্পীদের, একজন নারী সাংবাদিক আসবে বাংলাদেশের সকল নারী সাংবাদিকের অধিকার নিয়ে কথা বলার জন্য, একজন নারী গার্মেন্টস কর্মী আসবে, একজন নারী ব্যবসায়ী আসবে, একজন নারী ইঞ্জিনিয়ার আসবে। তাহলে আপনি কি করলেন? আপনি জামাইকে নমিনেশন দিতে পারছেন না, বউরে নমিনেশন দিয়ে দিলেন। আপনি একে নমিনেশন, কে কবে আপনাকে পান খাইয়েছে, কে কবে আপনার গাড়ির দরজা খুলে দিয়েছে, কে কবে মিছিলে আপনার জন্য গাড়িতে করে, দিস ক্যান বি আ কোয়ালিফিকেশন টু বিকাম আ মেম্বার অফ পার্লামেন্ট। এই কারণে কি নারী কোটা দেওয়া হয়েছে? যে আমার যাকে ভাল লাগে, কে আমার পাশে বসে, কে আমাকে উঠে নিয়ে যায়, কে মিছিল করে। তো আমি মনে করি 30 জন নারী যদি আমরা প্রপারলি ইউজ করি, এর মানে 30টা ইনস্টিটিউশনকে আমরা অ্যাকোমোডেট করছি বাংলাদেশ পার্লামেন্টে, যারা মানুষের অধিকারের কথা বলবে। শুনেন, আপনার ডিফারেন্ট জিনিস করতে হবে না, আপনি সরকারকে আমি বলবো আপনি ডিফারেন্ট ওয়েতে করেন। এই সংবিধানে এরকম অনেক কিছুই আছে যেটাকে আপনি যদি ভালো করে করতে পারেন, অবশ্যই এটা জনগণের ইচ্ছা প্রতিফলিত হবে। তো আমি মনে করি এই যে কোটা যদি দিতেই হয় গার্মেন্টসের কোটা দেন, কোটা যদি দিতেই হয় প্রবাসী কোটা দেন, কোটা দিতেই হয় নারীদের কোটা দেন, যাতে এই নারীদের কোটা দিয়ে সাধারণ নারীরাও মনে করবে দ্যাট উই আর বিং রিপ্রেজেন্টেড অ্যাট দ্য পার্লামেন্ট। আমি মনে করি এটা অনেক গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস নিয়ে আমার কথা বলতে হবে, এই জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি লক্ষ্য করছি আপনারা এটা আবার চিন্তা করেন না যে পার্থ ভাই আপনি সোশ্যালিজম স্টাইলে যাচ্ছেন বা এটা। আমি আসলে চিন্তা চেতনায় অত্যন্ত গণতান্ত্রিক, পুঁজিবাদী, আমার ভালো লাগে, খারাপ পছন্দ না, কিন্তু যেখানে আমি ঠকি সেখানে আমি সমাজতন্ত্রের জন্য একটু আবার আমার হৃদয় কাঁদে। এই যে বড় বড় কোম্পানি, গ্রামীণ ফোন, এই ফোন সেই ফোন, এরা যে প্রতি বছর 12,000 15,000 কোটি টাকা আমার দেশ থেকে নিয়ে যায়, প্রফিট করেই নিয়ে যায়, কই এরা তো একটা হাসপাতাল বাংলাদেশে করে না। এখন সময় আসছে দেশের পক্ষে দাঁড়ানো। আপনি ইনকাম ট্যাক্স দিবেন, আপনি অ্যাডভার্টিজমেন্ট বানান আমার আবেগকে দিয়ে, 21শে ফেব্রুয়ারিতে আপনি অ্যাড বানান, 16ই ডিসেম্বর আপনি অ্যাড বানান, মা দিবসে আপনি অ্যাড বানান, এমন কোনো আমার আবেগ নাই যাকে ছুঁয়ে আপনি অ্যাড বানান না। কিন্তু আমার যখন ন্যাশনাল ক্রাইসিস হয়, আমার যখন কোভিড হয়, আমার যখন বন্যা হয়, তখন আপনি কই থাকেন? আমি তো আপনাকে দেখি না। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, আধুনিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা বাংলাদেশে চাই না। সংবিধানে আপনারা বিদেশ থেকে আসেন, আপনারা ব্যবসা করেন, উই ডোন্ট মাইন্ড, ইটস ওপেন কান্ট্রি, ইটস ওপেন মার্কেট, ইউ ক্যান কাম অ্যান্ড ডু বিজনেস হিয়ার। কিন্তু আমাদের সংবিধানে এই CSR প্রভিশন থাকা উচিত। বিদেশি কোম্পানি যারা বাংলাদেশে এসে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা নিয়ে যায়, একটা পার্সেন্টেজ, যেই পার্সেন্টেজ হোক, 2%, 3%, 5%, গ্রামীণ 10,000 কোটি টাকা নিয়ে যায়, সেটা 5% হলো 500 কোটি টাকা গ্রামীণের প্রতি বছর বাংলাদেশে ইনভেস্ট করতে হবে। হাসপাতাল বানান, স্কুল বানান, অটিস্টিক বাচ্চাদের জন্য কিছু বানান, করেন না, আপনারা বানাতে থাকেন না। কিন্তু এই প্রভিশন থাকতে হবে যে আপনারা শুধু হাজার হাজার কোটি টাকা নিয়ে যাবেন ব্যবসার নাম করে, আর আমার দেশে কোনো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকবে না, তার মানে আমরা এটা মানব না। আমি চাই সংবিধানে এটা থাকবে, এবং আপনারা বড় কোম্পানি ব্যবসা করেন, ব্যবসা করে টাকা নিয়ে যান বিদেশে, অসুবিধা নাই, কিন্তু ওই টাকা যে নিয়ে যান কমপক্ষে রাবার ব্যান্ডগুলি আমাদের দেশে রেখে যান, কমপক্ষে আমরা জানি উপকৃত হই। গ্রামীণ মিডিয়ার ভাইদের অনেক টাকা অ্যাড দেয়, আমি বিশ্বাস করি আমার এই গ্রামীণের এই ব্যাপারটা মিডিয়া ভাইরা বড় করে দিবে, আবার এমন যাতে না হয় আমার মিডিয়ার ভাইরা এই পাঠ্য কেটেই দিল। সো আমি চাই এই জিনিসটা জানি বাংলাদেশের মানুষ উপলব্ধি করে, এবং এই জিনিসটা জানি গ্রামীণ ফোন উপলব্ধি করে। শুধু গ্রামীণ বললে ঠিক হবে না, আরো কোম্পানি আছে, BTC আছে, আরো অনেকে আছে। গ্রামীণ যেহেতু অনেক বড় কোম্পানি, আমি সেই ব্যাপারে কথা বললাম। আরেকটা ব্যাপার, অত্যন্ত সংসদ সদস্যের দায়িত্ব। আমাদের দায়িত্বটা কি? সংবিধানের কোথাও নেই আমাদের দায়িত্ব কি। দায়িত্ব নাই বলেই তো সংসদ সদস্যরা গম, জিআর, টিআর এগুলি চুরি করে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে। কোনো দায়িত্ববোধ বা দায়িত্বের কোনো জিনিস, কোনো ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটিস সংবিধানে আমাদের বা এমপিদের ব্যাপারে কিছু নাই। আমরা মনে করি আজকে দেখি, আচ্ছা একটা এমপি তো মন্ত্রী না, তো ও হাজার কোটি টাকা কামালো কিভাবে? ওর এলাকায় LGD ও খাবে, ওর এলাকায় রোডস ও খাবে, ওর এলাকায় এমন কোনো কিছু নাই। মসজিদের চেয়ারম্যান, মাদ্রাসার চেয়ারম্যান, স্কুলে, আচ্ছা কেন সংসদ সদস্য স্কুলের চেয়ারম্যান হবে? ও স্কুলের কি কেন কিছু যাচ্ছে? লোকাল স্কুলে একজন জমি দিয়েছে, আরেকজন থাকবে যারা, তার সভাপতি হতে হবে, কারণ সভাপতি হলে যে চাকরি দিয়ে টাকা খেতে পারবে। তো আমার মনে হয়
আমাদের সংবিধানে রাইটস অ্যান্ড ডিউটিস অফ দ্য মেম্বার অফ পার্লামেন্টস এগুলি পরিষ্কারভাবে থাকা উচিত, যাতে আমরা যদি ভবিষ্যতে ইনশাল্লাহ কোনোদিন পার্লামেন্টে যাই আমরা বুঝতে পারবো যে আমাদের দায়িত্বটা কি, এবং আমরা যদি ওই দায়িত্বর বাইরে কখনো কাজ করতে চাই অন্যান্য প্রশাসনের লোকরা আমাদের থামাতে পারবে সংবিধানের দিকে তাকিয়ে যে আপনার দায়িত্ব এটা না। সো আমি মনে করি যেহেতু এমপিরা প্রচণ্ডভাবে অ্যাবিউজ করেছে গত 30 বছরে, আমি মনে করি সংবিধানে এই প্রভিশনটা থাকা উচিত। জেনারেলি বলা হয় সেটা হলো ধর্ম বর্ণ এই ব্যাপারে বৈষম্য করা যাবে না, ধর্ম বর্ণ বা কাস্ট সেক্স রিলিজিয়ন এইসব ব্যাপারে করা যাবে না। কিন্তু জানেন খুব কষ্টের ব্যাপার, বাংলাদেশে সবচেয়ে বেশি বৈষম্য হয় রাজনৈতিক পরিচয়ের কারণে। গত 17 বছর ম্যাক্সিমাম মানুষ চাকরি পায় নাই, তার বাপ চাচাকে বিএনপি করে এই জন্য। আমার মনে হয় সংবিধানে রাজনৈতিক পরিচয় পলিটিক্যাল আইডেন্টিটির ব্যাপারটা ইনক্লুড করা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে পলিটিক্যাল আইডেন্টিটির ব্যাপারে কোনো ধরনের কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না, অন বেসিস অফ পলিটিক্যাল আইডেন্টিটি। তো আমি মনে করি সংবিধানে এই জিনিসটা থাকা উচিত। গুম খুনের ব্যাপারে আসলে কোনো সংবিধানই পৃথিবীতে গুম আর খুনের ব্যাপারে তো সাপোর্ট করে না। আইন বানিয়ে তো আসলে হবে না, তারপর আইন থাকতে হবে। তবে আমি মনে করি আইনের চেয়ে বেশি থাকতে হবে এখানে মানসিকতা। আমরা চাই এই গুম খুনের ব্যাপারে অনেক বেশি প্রোটেকশন থাকুক, যাতে করে ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক জিনিসগুলি বাংলাদেশের মাটিতে না হয়। আরেকটা ব্যাপার আছে, এটা অনেক ইম্পর্টেন্ট, সেটা হলো আজকের দিনে পরিবেশের ব্যাপারটা। আমাদের 18 ক জীববৈচিত্র্য, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ রক্ষা, রাষ্ট্রের নিয়ন্ত্রণ, এইসব ব্যাপারে কথা বলে, বাট আমাদের প্রস্তাবনা হলো এই জিনিসটাকে আরো অনেক ইম্পর্টেন্স দেওয়া, সবুজ ও দূষণমুক্ত পরিবেশ তৈরির জন্য কমিশন গঠন করা, টেকসই উন্নয়ন, নবায়ন, সবচেয়ে বড় কথা হলো মানুষকে এডুকেটেড করা। স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব জায়গায় বোঝানো যে পরিবেশ আমাদের জন্য কত ইম্পর্টেন্ট, যে পরিবেশ না থাকলে কিন্তু বাংলাদেশের মাটি থেকে আরম্ভ করে বাংলাদেশের আকাশ পুরোটাই কিন্তু আমাদের। এই পরিবেশ যদি আমরা রক্ষা না করি আলটিমেটলি কিন্তু সামনে আমাদের ভবিষ্যৎ তো থাকবেই না, দেশ ধ্বংস হয়ে যাবে। এখন কিছু রাজনৈতিক কথা বলে এই কথাগুলি বলা খুব ইম্পর্টেন্ট। আরো কিছু প্রস্তাব যেটা অন্যান্য রাজনৈতিক দলরা দিচ্ছে, এর মধ্যে সবচেয়ে বড় ব্যাপারটা হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সমানুপাতিক পারে, যা মানে যেভাবে ভোট মানে উইনার টেক্স অল এরকম যাতে না হয়, সমানুপাতিক যেই নিয়ম এখন করার জন্য অনেকে চেষ্টা করছে। নৈতিকভাবে আমি এটার পক্ষে না, এই জন্য এটার পক্ষে না, আবার আমার মনে হয় বাংলাদেশ এটার জন্য এখনো প্রিপেয়ার্ড না। আর এটা এত বড় একটা ব্যাপার, সেটা এই সরকার না, বরং আগামীতে যারা রাজনৈতিক সরকার আসবে সেই ধরনের সরকারের উচিত হবে এই ব্যাপারে কাজ করা, বসা, বোঝা, এবং সেই সরকার যদি মনে করে তাহলে আমি মনে করি সেটা ঠিক আছে। তবে এই সরকার আই থিঙ্ক ইজ টু উইক এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। দ্বিতীয়, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, জুডিশিয়াল কমিশন, জাজদের অ্যাপয়েন্টমেন্ট, এই ব্যাপারগুলি নিয়ে আমরা সবসময় কথা বলি। আমি মনে করি এই ব্যাপারগুলিও, অম্বাডসম্যান ক্রিয়েশন, সবকিছু আমি মনে করি এই ব্যাপারগুলিও আগামীতে যারা সরকারে আসবে বা আগামীতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে তারা বসে করা উচিত, বিকজ এগুলি নাহলে অনেক প্রশ্ন থেকে যাবে, এগুলি সাধারণ কোনো কিছু না। আরেকটা ব্যাপার আসে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। আমি মনে করি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বাংলাদেশে অত্যন্ত ইম্পর্টেন্ট। এটার ব্যাপারে আমি নৈতিকভাবে মনে করি আজকে যারা হার্ট অফ দ্য পিপল, যারা সেটা হলো উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, আজকে বাংলাদেশে 450 উপজেলা চেয়ারম্যান, 111টা পৌরসভা আছে, এনাদের বসার কোনো জায়গা নাই। এরকম একটা কক্ষ যদি হয় যেখানে তারা বসতে পারবে এবং বাজেট নিয়ে তারা কথা বলতে পারবে, অথবা এদেরকে নাহলে বাদ দিলাম, সমাজের অনেক গ্রহণযোগ্য মানুষ আছে যারা সমাজে এই রাজনীতির ধাক্কি বা এই নোংরামি পার হয়ে তারা রাজনীতিবিদ হতে পারে না, তাদের এক্সপার্টিস থেকে, তাদের কন্ট্রিবিউশন থেকে কিন্তু আমরা দূরে সরে যাচ্ছি, আমরা কিন্তু পাচ্ছি না। সো আমরা মনে করি এই ধরনের মানুষদেরকে অ্যাকোমোডেট করার জন্য দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কিন্তু অত্যন্ত প্রয়োজন বাংলাদেশে। আমি বারবার বলি সব ধরনের মানুষকে নিয়ে আমাদের প্রথম থেকেই কথা ছিল একটা আসুন সবাই মিলে দেশ করি।
আমরা সবাইকে নিয়েই, এবং মেধাকে, যার কারণে এই আন্দোলন, মেধাকে আপনার ইম্পর্টেন্স দিতে হবে। কয়েকদিন আগেই বলেছিলাম যে আপনার সুযোগ করে দিতে হবে সবাইকে বিখ্যাত হওয়ার, সবাই বিশ্বস্ত হবে আর আপা আপা করবে, আর আগামীতে এরকম আরেকটা সরকার আসবে, তাহলে এই সরকারের অবস্থা তাই হবে। আমরা কিন্তু এই সিস্টেমকে করাপ্ট করে ফেলি। সো আমি মনে করি যে আগামীতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, যেটা বিএনপি বেশ অনেক আগেই, ভেরি ইন্টেলিজেন্টলি বিএনপি বেশ অনেক আগেই আপনার ইন্ট্রোডিউস করেছে, কিন্তু ভেঙে বলে নাই যে তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে কি এক্সপার্টিস চায় না আপনার আমাদের উপজেলা লেভেলে যারা আছেন বা যারা আছে তাদেরকে চায়। আমি মনে করি ইন either way, আইদার আপনার উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে আরম্ভ করে তাদের জন্য যদি 700 সদস্য বিশিষ্ট করেন, যদি না করেন সমাজের একদম গ্রহণযোগ্য ব্যক্তি যারা সমাজকে কিছু দিতে পারবে, তাদেরকে শুধু ক্রাইসিসের সময় তত্ত্বাবধায়ক সরকার আর ইন্টারিম বানানোর জন্য খোঁজার তো দরকার নাই, তাদেরকে প্রথম দিয়েই তো আমরা আমাদের সাথে রাখতে পারি। তো আমি মনে করি তাদেরকে যদি রাখি, আমি মনে করি সেটা বাস্তবে আমাদের কাজ দেবে। বেশি সময় নেব না, আই হ্যাভ বোর্ড ইউ অল ইনাফ আমার মনে হচ্ছে। আমি অল্প একটু কথা বলে আমি শেষ করি। দেখুন, অনেক ত্যাগের বিনিময় কিন্তু আমরা এই স্বাধীনতাটা পেয়েছি। দ্বিতীয় স্বাধীনতা, যেটা আমি বলবো সমৃদ্ধি স্বাধীনতা, মুক্তির না, মুক্তি স্বাধীনতা 1971-কে আন্ডারমাইন করার কোনো ধরনের কোনো সুযোগ নাই, সেটাই আমাদের মুক্তিযুদ্ধ। বাট আমি মনে করি এই স্বাধীনতাটা আমাদের সমৃদ্ধ মুক্ত চিন্তার স্বাধীনতা, যেখানে আমরা সবাইকে নিয়ে রাষ্ট্র বানানোর একটা স্বপ্ন দেখি। অ্যাট দ্য সেম টাইম we have to create the atmosphere, we have to create an example. ওই এক্সাম্পল আমাদের বানিয়ে যেতে হবে যে আগামীতে কোনো স্বৈরাচার সরকার জানি বাংলাদেশে আসে না, আর যদি আসে তাহলে এই দৃষ্টান্তমূলক বিচার এই হত্যাকারীদের আমাদের করে যেতে হবে, যাতে করে আগামীতে আসার আগে তারা 10 বার চিন্তা করে যে স্বৈরাচার হতে হলে কিন্তু সর্বস্ব নিয়ে আমাদের ভেঙে যেতে হবে। একটা কথা বলি, 75-এর 15ই আগস্ট কিন্তু হত্যাকাণ্ড হয়েছে, অপমানিত হয় নাই। এইবার অপমানিত হয়েছে, অসম্মানিত হয়েছে। তো এই জন্যই বলছি আগামীতে কোনো সরকারের যদি সাকসেসফুল হতে হয়, একটা কাজই করতে হবে, আওয়ামী লীগকে হৃদয়ের কাছে রাখতে হবে, আওয়ামী লীগের ভুলের বইটা বাম দিকে রাখতে হবে, খালি ওইটা দেখতে হবে। জীবনে এটা করবেন না, অপমানিত আপনি হবেন না। আওয়ামী লীগের সবচেয়ে বড় সংকট। আপনাদের সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন।